এই বয়সে দাঁড়িয়ে একজন মানুষ শুধুমাত্র তার অভিনয় দক্ষতার মাধ্যমে উল্টো দিকে বসে থাকা হলের প্রত্যেকটা দর্শকের চোখে জল নিয়ে আসতে পারে। এরকম উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমাদের বাংলায় এখন একমাত্র একজনের রয়েছে। সে হলো মিঠুন চক্রবর্তী। মিঠুন দা আমাদের সকলের প্রিয়, আমাদের ভালোবাসার মানুষ। এত বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির জন্য করে এসেছেন, এত বছর ধরে তিনি এত এত সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু কাবুলিওয়ালা কোথাও গিয়ে তার বেস্ট কাজগুলোর মধ্যে কিন্তু একটা। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা কাবুলিওয়ালা বড়দিনে যে 4টে সিনেমা রিলিজ করেছিল, ডাঙ্কি, সালার, কাবুলিওয়ালা এবং প্রধান, তার মধ্যে এখনো প্রধান আমার দেখা হয়নি। বাকি দুটো সিনেমা রিভিউ আমি অলরেডি করে দিয়েছি চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। তো আজকে আমরা কাবুলিওয়ালা সিনেমাটার কিন্তু রিভিউ করব। দেখুন, এখনো অবধি প্রধান দেখিনি, কিন্তু এখনো অবধি আমি এটুকু বলতে পারি এই বছরে বাংলার সেরা সিনেমা কিন্তু কাবুলিওয়ালা। আমি একটা লিস্ট তৈরি করব, সেখানে কিন্তু আমি কাবুলিওয়ালাকে 1 নম্বরে রাখবো। কেন রাখবো তার অনেক কারণ রয়েছে, কেন রাখবো না তার জন্য কিন্তু আমার কাছে কোনো কারণ নেই। কারণ এরকম একটা সিনেমা আমি শেষ কবে হলে গিয়ে এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি সত্যি বলছি জানি না। এবং আমার সাথে যতজন মানুষ হলে ছিলেন প্রত্যেকেই কিন্তু এই সিনেমাটা দেখার পরে তাদের চোখ থেকে অন্তত ২ ফোঁটা হলেও জল বেরিয়েছে। কারণ এই সিনেমাটাতে সুমন ঘোষ, আমি এর আগেও বলেছিলাম যে সুমন ঘোষ এমন একজন ডিরেক্টর, তিনি কম কাজ করেন কিন্তু তার কাজের মধ্যে কিন্তু একটা ইউনিক ব্যাপার রয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্প অবলম্বনে করা হয়েছে। এর আগে তপন সিনহার মতো একজন বড় পরিচালক, আপনারা জানেন ৫৭ সালে এই সিনেমাটা তিনি তৈরি করেছিলেন। কিন্তু কোথাও গিয়ে আমি কখনো তুলনাটা আনছি না, আমি সেই সিনেমাটা অলরেডি দেখেছিলাম সম্ভবত ৬১ সালে হিন্দিতে। হেমেন গুপ্ত, আমার ঠিকঠাক মনে নেই, হেমেন গুপ্ত সম্ভবত কাবুলিওয়ালাকে নিয়ে একটা সিনেমা তৈরি করেছিলেন এই ছোট গল্প বেস করেই। কিন্তু ৫৭ সালে তপন সিনহার সিনেমার থেকেও এই সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে আমার কাছে বেশি পরিমাণে টাচ করেছে। আর এই টাচ করার সবথেকে বড় কারণ হলো এখানে সুমন ঘোষ এত সুন্দরভাবে গোটা সিনেমাটাকে এক্সিকিউশন করেছেন। রবীন্দ্রনাথের ছোট গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে আমরা জানি যে সেখানে গল্পের মধ্যে যেরকম একটা গভীর ব্যাপার রয়েছে, চরিত্রগুলোকে তিনি যেভাবে তৈরি করেন আর কি, প্রেজেন্ট করেন আমাদের সামনে, তার সাথে সুমন ঘোষ ওই যে রবীন্দ্রনাথের ছোট গল্পটা ছিল সেখানে চরিত্রগুলোর ভেতরে গিয়ে, তার ভেতরে গিয়ে ইমোশনগুলোকে বের করে নিয়ে এসে গল্পটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে সিনেমাটার মধ্যে। সত্যজিৎ রায় বলেছিলেন যে বা ডিরেক্টরের বা যারা স্ক্রিন প্লে লেখেন আর কি, তাদের কিন্তু অবশ্যই স্বাধীনতা রয়েছে। তারা চাইলে গল্পের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন কিন্তু করতেই পারে। কিন্তু আমরা দেখেছিলাম যে এর আগেও দেখেছি বহুবার যে বাংলার যে পরিচালকরা রয়েছেন, আমি নাম নিচ্ছি না, বড় বড় পরিচালক, তারা কিন্তু পরিবর্তন করতে গিয়ে ঘেঁটে ঘ করে ফেলেছিলেন আর কি। কিন্তু সুমন ঘোষ কিন্তু সেটা করেননি। সুমন ঘোষ রবীন্দ্রনাথের মূল যে গল্প, যে ভাবনা, সেটাকে কিন্তু একই রকম রেখেছে। কিন্তু সেখান থেকে এই আধুনিক সমাজে দাঁড়িয়ে ২০২৩-এ আজকে দাঁড়িয়ে আমরা শেষ হতে চললো, সেখানে দাঁড়িয়ে আমাদের যে সমস্যাগুলো সেগুলোকেও কিন্তু তুলে এনেছেন। হ্যাঁ, প্রেক্ষাপট ৬৫ সালের প্রেক্ষাপট তিনি রেখেছেন, কিন্তু সেই সমস্যাগুলোকে কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করেছেন এখানেই কিন্তু পরিচালক অন্যান্য পরিচালকদের থেকে আলাদা হয়ে যান। এবং সুমন ঘোষের যতগুলো কাজ আমি এর আগে দেখেছি, নোবেল চোর আমার দারুণ লেগেছিল মিঠুন চক্রবর্তীকে নিয়ে, এই কাজটাও কিন্তু আমার মনে থাকবে, দীর্ঘদিন কিন্তু মনে থাকবে এবং বাংলা সিনেমার ইতিহাসে এই সিনেমাটা কিন্তু একটা দাগ রেখে যাবে। এবারে কাবুলিওয়ালা সিনেমাটার গল্পটা আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকেই হয়তো ছোটবেলায় গল্পটা পড়েছিলেন। এখানে ওই যে একটা দিক আর কি, রহমতের যে ক্যারেক্টারটা, তার মেয়েকে এখানে রাখা হয়েছে, রাজিয়া বলে ক্যারেক্টারটা রাখা হয়েছে। সে তার মেয়েকে আফগানিস্তান থেকে কেন রেখে আসছে, ওই যে ব্যাপারটা সিনেমা তৈরির জন্য কিন্তু ওই ব্যাপারটা দরকার ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সাথে এখানে এসে তাকে কলকাতায় এসে সে যেহেতু অন্য দেশ থেকে আসছে এবং সেই যে প্রেক্ষাপট, সেই সময় দাঁড়িয়ে তাকে কি কি সমস্যা ফেস করতে হচ্ছে সমাজে, সেই ব্যাপারটা এখানে রাখা হয়েছে। হিন্দু মুসলিম, আপনারা ট্রেলার দেখেই বুঝতে পেরেছেন যে হিন্দু মুসলিমের একটা অ্যাঙ্গেল কিন্তু এখানে, ধর্মের একটা অ্যাঙ্গেল কিন্তু রাখা হয়েছে, যে মানুষের মনুষ্যত্বের ওপরে গিয়ে মানুষ এখনো ধর্মকেই সবথেকে বেশি পরিমাণে গুরুত্ব দেন। তো ওই যে বিষয়টা, এবং তার সাথে একজন পৃথিবীর এখানে একটা ডায়লগ রয়েছে শেষ দিকে, পৃথিবীর যেকোনো দেশেই চলে যান না কেন মানুষ, বাবার মেয়ের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু একই রকম থাকে। ডায়লগটা জাস্ট হৃদয়ে ছুঁয়ে গেছে মিঠুন চক্রবর্তীর। এবং ওই যে ছোট্ট মিনির সাথে কাবুলিওয়ালা রহমতের যে ক্যারেক্টার, এই দুজনের যে সম্পর্ক, দুজন, একজন ছোট কিন্তু আরেকজন অনেক বড়, কিন্তু তা সত্ত্বেও তাদের দুজনের বাবা আর মেয়ের মধ্যে যে সম্পর্ক, বাবা আর মেয়ের বয়সে একজন মেয়ের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু জাস্ট দেখার মতো। এখানে দারুণভাবে গোটা বিষয়টাকে কিন্তু সুমন ঘোষ ডেভেলপ করে তুলেছে। তো এই সিনেমার ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট প্রচুর। আমার কাছে এই সিনেমাটা নিয়ে কোনো রকম কোনো নেগেটিভ জায়গা নেই, নেগেটিভ পয়েন্ট নেই এই সিনেমাটার ক্ষেত্রে। আপনারা যারা এখনো ভাবছেন সিনেমাটা দেখবেন কি দেখবেন না, আপনাদেরকে বলছি
অবশ্যই যদি আমার কথা বলেন, আমি আপনাদেরকে বলব ডাঙ্কি বা সালার বাদ দিয়ে আপনারা অবশ্যই, এখনো প্রধান দেখিনি আমি, আপনারা হলে গিয়ে কাবুলিওয়ালা একবার দেখে আসুন। এই সিনেমার পজিটিভ পয়েন্ট বলতে এর আগে আমি আলোচনা করলাম, এর এক্সিকিউশন খুব সুন্দরভাবে এখানে করা হয়েছে। পরিচালক গল্পটাকে এত সুন্দরভাবে ডেভেলপ করেছেন, চরিত্রগুলোকে এত সুন্দরভাবে তিনি নিয়ে এসেছেন। কাস্ট খুব সুন্দর এখানে। আবির চট্টোপাধ্যায় মানে মিন্নির বাবা এবং মায়ের যেটুকু ভূমিকা এখানে রাখার দরকার ছিল, সিনেমাটা কিন্তু খুব একটা বড় করা হয়নি। ১ ঘন্টা ৪৫ থেকে ৪৬ মিনিটের সিনেমা। সিনেমাটাকে কোনো রকমভাবে দীর্ঘ করার চেষ্টা করা হয়নি। প্রথম ইন্টারভেলের আগে অবধি প্রত্যেকটা চরিত্রকে ডেভেলপ করা হয়েছে। প্রত্যেকটা চরিত্রের যে গুরুত্ব, প্রত্যেকটা চরিত্র কেন রয়েছে সিনেমার মধ্যে, তাদের যে ভূমিকা, পরস্পরের সাথে তাদের যে বন্ডিং, সেটাকে দারুণভাবে তুলে ধরা হয়েছে। ইন্টারভেলের পরে গল্পটা একটা অন্যদিকে মোড় নিয়ে নেয়। আপনারা যারা গল্পটা পড়েছেন আপনারা জানেন, এবং ওই যে মোড় নিয়ে নিচ্ছে গল্পটা, সেটা কিন্তু আমাদেরকে আরো বেশি পরিমাণে ইমোশনাল করে তুলছে। প্রথম পর্বে আমরা কোনো জায়গায় হাসছি, কোনো জায়গায় আমাদের মজা লাগছে। কিন্তু ইন্টারভেলের পরে কিন্তু আ ওই যে গল্পটা, সেটা একদমই পুরোপুরি বলা যেতে পারে গোটা ঘটনাটা কিন্তু আমাদেরকে একটা অন্য জগতে কিন্তু নিয়ে যায় আরকি। তো সবকিছু মিলিয়ে কাবুলিওয়ালা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। জাস্ট দারুণ কাজ লেগেছে। এই সিনেমা যদি মিউজিকের কথা বলি, বিজিএম এর কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দারুণ। এখানে পুরো একটা গান, ঈদের গানটা রিলিজ করা হয়েছে। সম্ভবত গোটা যে অ্যালবামটা সেটা কয়েকদিন আগে রিলিজ করা হয়েছে। তো গানগুলো আপনারা শুনবেন। গানগুলো খুব সুন্দর, এবং যেকোনো সিনে এই যে সিনে এই গানগুলোকে রাখা হয়েছে, প্রত্যেকটা সিনে কিন্তু গানগুলো একটা সিচুয়েশনকে তুলে ধরছে, এবং গানগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার যদি কালার গ্রেডিয়েন্টস এর কথা বলি, কালার গ্রেডিয়েন্টস অসাধারণ। সিনেমাটোগ্রাফির কাজ জাস্ট দেখার মতো। মেকআপ, কাবুলিওয়ালা মানে ৬৫ সালের মিঠুন চক্রবর্তী রহমতের যে ক্যারেক্টারটা, এবং আপনারা জানেন যে ১৫ বছর পর সে যখন ফিরে আসছে যাবজ্জীবন কারাদণ্ডের পরে আরকি। তো তারপরে তার যে ক্যারেক্টারটা, এখানে মেকআপ আপনি জাস্ট দেখবেন। অসাধারণ হয়েছে। শুধুমাত্র আ বা রহমতের ক্যারেক্টারটা নয়, আবির এবং সোহিনী তাদের ক্যারেক্টারগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে ডেভেলপ করে। তাদেরও কিন্তু একটা গল্প রয়েছে। তারাও কিন্তু কিছু বলতে চায়। তাদের একটা ভাবনা চিন্তা রয়েছে। সেগুলো কিন্তু স্পেস দেয়া হয়েছে। তো সবকিছু মিলে আমার কিন্তু কাবুলিওয়ালা জাস্ট দুর্দান্ত লেগেছে। আপনারা যারা ভাবছেন সিনেমাটা দেখবেন কি দেখবেন না, অবশ্যই আপনাদেরকে বলছি ফ্যামিলি নিয়ে, আপনার বন্ধু-বান্ধব, মা-বাবা, গার্লফ্রেন্ড যারাই থাকুন না কেন, তাদেরকে নিয়ে সিনেমাটা একবার হলে গিয়ে দেখে আসুন। কোনোভাবেই কিন্তু আপনারা হতাশ হবেন না। আর যদি সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।